নমস্কার বন্ধুরা, ধারাবাহিকভাবে আমাদের যে পর্ব উপস্থাপিত হচ্ছে স্পেকট্রাম রাজীব আহিরের মডার্ন হিস্ট্রি থেকে, সেখানে আমরা চ্যাপ্টার 15-এর পার্ট 1 অবধি কভার করেছি। আজকে আমরা চ্যাপ্টার 15 তার পার্ট 2 নিয়ে এসেছি। চ্যাপ্টার 15-এর হেডিংয়ে আছে ইমার্জেন্স অফ গান্ধী, মানে গান্ধীজির রাজনীতিতে, ভারতীয় রাজনীতিতে প্রবেশ। তা পার্ট 1-এ আমরা আলোচনা করেছি গান্ধীজির সাউথ আফ্রিকার জীবন। তিনি প্রথম 20 বছর, মানে কর্মজীবনের প্রথম 20 বছর, 25 বছর বয়স থেকে 45 বছর বয়স অবধি, 1898 থেকে 1914 সাল অবধি তিনি সাউথ আফ্রিকায় অতিবাহিত করেন। এবং তার এই জন আন্দোলন বা জনজাগরণের প্রথম শিক্ষা কিন্তু তিনি দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয়দের ইউনাইটেড করে, একত্রিত করে সেই শিক্ষা তিনি লাভ করেন, যেখানে তিনি হোয়াইট রেসিজম এবং আর যে ভারতীয়দের প্রতি বা এশিয়ানদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ সাউথ আফ্রিকানদের হোয়াইট যারা, মানে সাদা চামড়ার মানুষজন করতো, তাদের উপর সেই আন্দোলন করে তিনি কিন্তু তার জন আন্দোলনের অভিজ্ঞতা লাভ করেছিলেন। আজকে আমরা আসব গান্ধীজি ভারতে পদার্পণ। 1915 সালে গান্ধীজি কিন্তু ভারতে ফিরে আসেন এবং তখন তার 45-46 বছর বয়স, কিন্তু অভিজ্ঞতায় তিনি অনেকটাই পরিপক্ক এবং তিনি কিন্তু দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের ইম্পালস বা নার্ভ বুঝতে অনেকটাই সমর্থ হয়েছিলেন। দক্ষিণ আফ্রিকাতেও তিনি যতগুলো আন্দোলন করেছিলেন, তিনি কিন্তু প্রত্যেকটিতেই সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিলেন, যদিও সেটা অনেক বেশি লিমিটেড স্কেলের মধ্যে ছিল আন্দোলনটা। তাহলে এবার যেটি বলার, যে সাউথ আফ্রিকা থেকে গান্ধীজি ভারতবর্ষে পদার্পণ করছেন 1915 সালে, এবং তিনি ভারতবর্ষে এসে তিনি ডিসিশন নেন, তিনি সিদ্ধান্ত নেন যে আগামী 1 বছর তিনি ভারতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন না এবং কোনো কিছুতেই অংশগ্রহণ করবেন না। 1 বছর তিনি দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন এবং ঘুরে দেখবেন মানুষের অবস্থা কী, এবং ঠিক সেইভাবেই তিনি কিন্তু ঘুরে দেখতে আরম্ভ করেন। আর তখন যে সময় তিনি পদার্পণ করেন, তখন কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ চলছিল, এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় আমি এর আগেও বলেছি যে স্বদেশি বয়কট আন্দোলন স্তীমিত, জিমারম্যান প্ল্যান, জার্মানম্যান প্ল্যান পুরোপুরি ডিসরাপ্টেড হয়ে গেছে, গাদারাইটস ডিসরাপ্টেড হয়ে গেছে, সবাই একটা দিশেহারা অবস্থায়। এবং লখনৌ প্যাক্টের পরে যদিও এক্সট্রিমিস্ট আর মডারেটসদের একটা সান্নিধ্য হয়েছে, কিন্তু যখন ফাইনালি তারা হোম রুল লিগে কোনো স্ট্যাম্প দেয় না আইএনসি, তখন কিন্তু সেই মডারেটসদের নিয়েই একটা আইএনসির চলাফেরা এরকমই একটা হয়ে যায়। এবং সেই সময় নরমপন্থীর যে এলিমেন্ট যারা কংগ্রেসে ছিলেন, তাদের উপরও গান্ধীজির সেরকম একটি ভরসা ছিল না। এবং তখন বালগঙ্গাধর তিলক বা অ্যানি বেসান্তের মাধ্যমে যে হোম রুল লীগ আন্দোলন চলছিল, তাতেও গান্ধীজি, যদিও সেই হোম রুল লীগ মুভমেন্ট প্রচণ্ড পরিমাণে ভারতের বিভিন্ন জায়গায় মোমেন্টাম গেইন করেছিল, অনেক বেশি পপুলারিটি পেয়েছিল, কিন্তু গান্ধীজির দ্বারা সেটি খুব একটা বেশি সমাদৃত হয়নি। কারণ গান্ধীজি মনের থেকে বিরুদ্ধ ছিলেন যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশদের সঙ্গে লয়ালিটি দেখানো উচিত, তাদের আনুগত্য স্বীকার করে নেওয়া উচিত, তাদের কাছে কিছু দাবি দেওয়া এই সময়টা চাওয়াটা উচিত না বা ঠিক না, এটিই ছিল গান্ধীজির মত। এবং তারপর আমরা দেখতে পাই যে গান্ধীজি বলেন যে যেসব পলিটিক্যাল পার্টি তার নন ভায়োলেন্স বা এই যে সত্যাগ্রহ বা যেটাকে আমরা বলছি অ্যাকসেপ্টেন্স অফ ট্রুথ, এবং উইথ নন ভায়োলেন্স, এটিকে গ্রহণ করবে না, তিনি সেই পলিটিক্যাল পার্টিতে বা সেই রাজনৈতিক দলে কোনোদিনই যোগ দেবেন না। এবার আমরা যদি তার ছোট ছোট কিছু আন্দোলন ভারতবর্ষে এসে তিনি যেসব আন্দোলন দিয়ে তার অভিজ্ঞতাকে আরও মজবুত করেছিলেন এবং একদম আরও তার অভিজ্ঞতাকে খতিয়ে রেখেছিলেন, সেই প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে যাই, তাহলে 3টে আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ যার মধ্যে গান্ধীজি অংশগ্রহণ করেছিলেন। সেটি 1917 থেকে 1918 সালের মধ্যে। 1917 সালে 3টেতেই তিনি তার ইউনিক স্টাইলের সত্যাগ্রহ কিন্তু অ্যাপ্লাই করেছিলেন। এবং 1917 সালে যেটি হয়েছিল সেটি বিহারের চম্পারণে, যেটাকে চম্পারণ সত্যাগ্রহ বলা হয়, সেখানে সেটিকে গান্ধীজির ফার্স্ট সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টও বলা হয়, যেখানে গান্ধীজি প্রথম আইন অমান্যকে সফলভাবে সেখানে অ্যাপ্লাই করেছিলেন। তাই জন্য ফার্স্ট সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টও গান্ধীজির খুব ছোট স্কেলে ভারতে, সেটিও বলা হয় 1917 সালের
বিহারের চম্পারণ আন্দোলন বা চম্পারণ সত্যাগ্রহ। চম্পারণে কি ঘটেছিল? চম্পারণে মেন ইস্যু ছিল 3 কাঠিয়া সিস্টেম। নীল চাষিরা চম্পারণের বিহারের একটি জায়গায় চম্পারণে নীল চাষিরা যে নীল চাষ করতেন, তাদের টোটাল যে জমি ছিল তার 3/20 অংশে নীল চাষ করতে হতো। বিদেশি ট্রেডার বা সাদা চামড়ার যারা ব্রিটিশ ট্রেডার ছিল, তারা সেটিকে বাধ্যতামূলক করে রেখেছিল। এবং যখন 1900 শতক 1880-90 সাল বা তারপরে শেষের দিকে দেখা যায়, যখন জার্মান ডাই চলে আসে, যেখানে ডাই মানে কালার, রং, নীল তো কাপড় জামা রং করতে ইউজ হতো তখনকার দিনে। তো যখন জার্মান ডাই ইভলভড হয়ে যায়, মানে কেমিক্যালি সিনথেটিক কালার চলে আসে, তখন কিন্তু নীলের গুরুত্ব কমে যায়। এবং এই সময়ে ট্রেডাররা বুঝতে পারে যে আস্তে আস্তে কিন্তু চাষিরাও নীল চাষ থেকে তাদের শিফট করতেই হবে। তখন লাস্টের দিকে একটা সময় তারা প্রচণ্ড অত্যাচার করতে থাকে চাষিদের উপর। তারা বলে যে যেটা তারা প্রডিউস করেছে সেটা তারা যে বলবে সেই রেটেই বিক্রি করতে হবে। তার উপর তাদের উপর প্রচণ্ড পরিমাণে হাই রেন্ট, জমি বাবদ যে ঋণের বোঝা, তাদের জমি যে তারা যে লিজে কাজ করছে সেই বাবদ তাদের প্রচুর পরিমাণে ঋণ দিতে হবে। এবং প্রচুর পরিমাণে যেটাকে বলা হয় জমির জন্য ঋণ দিতে হবে, বা যে দামে তারা ফিক্স করবে নীল সেই দামে তাদেরকে বেচতে হবে, প্রচুর পরিমাণে খাজনা দিতে হবে। এই সব জিনিসগুলো তারা কিন্তু আরোপ করে সেই ব্রিটিশ ট্রেডার্সরা জোর জবরদস্তি। এবং এর জন্য এটি করা কিন্তু চাষিদের পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না। এমনি তখন বাজারে কিন্তু নীলের দাম কমে যাচ্ছিল। তাহলে এমতো অবস্থায় কিন্তু তারা তাদেরই একজন স্থানীয় লোক রাজকুমার শুক্লা, তিনি গান্ধীজিকে আমন্ত্রণ করেন এবং এই আন্দোলনে অংশগ্রহণ করতে বলেন। এবং তখন গান্ধীজি সেখানে যান এবং সেই ট্যাক্স পেমেন্ট করতে বা 3 কাঠিয়া পদ্ধতি মেনে নিতে তিনি পুরোপুরি ডিফাই করেন, তিনি অস্বীকার করেন যে, এবং চাষিদেরও সেটি করতে বলেন। এবং তখন যেটি হয়, গান্ধীজির সাথে আরও কিছুজন লোক যারা খুব বিখ্যাত তারা যোগ দিয়েছিলেন, যেমন রাজেন্দ্র প্রসাদ, মাজারহুল হক, মহাদেও দেসাই, নারাহরি পারেখ, জে.বি. কৃপলানি। এরা পরবর্তীকালে গান্ধীজির সতীর্থ বা গান্ধীজির ভক্ত হিসাবেই পরিগণিত হবে। এবং তারপরে যেটা হয়েছিল যে চম্পারণে কিন্তু গান্ধীজি একটি স্বাধীনভাবে একটি ইনভেস্টিগেশন করতে চান, কিন্তু সেখানকার যারা অথরিটি, যারা মানে ব্রিটিশ ট্রেডার্সদের যে ইউনিয়ন, তারা কিন্তু গান্ধীজিকে বাধা দেন। এবং গান্ধীজি তখন সেই বাধাকে মানতে চান না, বাধাকে ডিফাই করেন। এবং তিনি তখন তাদের উপর প্যাসিভ রেজিস্ট্যান্স বা সিভিল ডিসঅবিডিয়েন্স, মানে এই যে তারা মানতে চান না, এটাকেই আইন অমান্য বলা হচ্ছে, সেদিকে কিন্তু তিনি অ্যাপ্লাই করেন। এবং ফাইনালি যেটি হয়, ওখানকার যারা কর্তৃপক্ষ তারা কিন্তু গান্ধীজিকে স্বাধীনভাবে এনকোয়ার করতে দেয় এবং এর পরে সরকার হস্তক্ষেপ করে এবং সরকার একটি কমিটি ফর্ম করে, যেখানে গান্ধীজিকে একজন সদস্য হিসাবে মনোনীত করা হয়। এবং সেই কমিটির মধ্যে গান্ধীজি প্রপোজ করেন এবং লাস্টে গান্ধীজি সেই কর্তৃপক্ষকে কনভিন্স করান যে 3 কাঠিয়া সিস্টেম তুলে দিতে হবে এবং তাদের থেকে যে ইললিগাল এক্সট্রাকশনস হয়েছে, তাদের থেকে যে অনৈতিকভাবে টাকা শোষণ করা হয়েছে সেই চাষিদের কাছ থেকে, সেই টাকার 25% কিন্তু তাদের ফিরিয়ে দিতে হবে ক্ষতিপূরণ মারফত বা ক্ষতিপূরণ বাবদ। এবং লাস্টে এসে অথরিটি কিন্তু সেটা কনভিন্স হয় এবং এর 1 বছর পরে আস্তে আস্তে কিন্তু সেখান থেকে চাষিরা অন্য জায়গায় স্থানান্তরিত হয়। এবং এটির পরিণাম এই হয় যে গান্ধীজি কিন্তু তার প্রথম যে আইন অমান্য তিনি আরোপ করেছিলেন সেই যুদ্ধে বা সেই আন্দোলনে তিনি কিন্তু ভারতবর্ষের মাটিতে জয়লাভ করেন। এবং এর ফলে গান্ধীজির দৃঢ়তা, তার কনফিডেন্স আরও বেশি বৃদ্ধি পায় এবং গান্ধীজির পপুলারিটিও কিন্তু ভারতে জনগণের মধ্যে আরও বেশি বৃদ্ধি পায়। এরপরে 2 নম্বরে হচ্ছে আহমেদাবাদ মিল স্ট্রাইক। আহমেদাবাদ মিল স্ট্রাইক হয়েছিল 1918 সালে। এটিকে গান্ধীজির প্রথম ভুখা আন্দোলন বা হাঙ্গার স্ট্রাইক বা বলে অভিহিত করা হয়। কেন বলা হয়? যেমন মার্চ 1918 সালে গান্ধীজি একটি জায়গায় ইন্টারভিন বা হস্তান্তরিত করতে বাধ্য হন। সেটি কোন জায়গা ছিল? তখন আহমেদাবাদ কটন মিল ওনারদের সাথে, কটন মিলের যারা মালিক,
তাদের সাথে আহমেদাবাদ কটন মিল ওয়ার্কার্স শ্রমিকদের একটি সংঘর্ষ হচ্ছিল বা একটা ডিসপিউটেশন হচ্ছিল, একটা ঝামেলা হচ্ছিল। ঝামেলাটা কী নিয়ে? ঝামেলাটা হচ্ছে গিয়ে এই নিয়ে, ওনারা চাইছিল প্লেগ বোনাস বন্ধ করে দিতে এবং তারা বন্ধও করে দিয়েছিল। তার আগে মহারাষ্ট্রে ব্যাপক পরিমাণে প্লেগ হয়েছিল, প্লেগে ক্ষয়ক্ষতির সীমানা ছিল প্রচণ্ড, এবং সেই সময় কিন্তু কোম্পানি প্লেগ বোনাস চালু করেছিল। কিন্তু প্লেগ মিটতে না মিটতেই তারা কিন্তু এই প্লেগ বোনাস উইথড্র করে নেয়। কিন্তু তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে, তখন ওয়ার্কাররা দাবি করে যখন প্লেগ বোনাস উইথড্রই হয়ে গেছে, কোম্পানি তুলে নিচ্ছে, তখন তাদের 50% স্যালারি হাইক দেওয়া হোক, নাহলে তারা এই ওয়ার টাইমে যে ইনফ্লেশন, যে মুদ্রাস্ফীতি ঘটছে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে, সেইটার সাথে তারা সামাল দিতে পারবে না। কিন্তু কর্তৃপক্ষ সেটি মানতে রাজি ছিল না, এবং তখন দেখা যায় অনেক শ্রমিককে কর্তৃপক্ষ স্বেচ্ছাধীনভাবে টার্মিনেট করে, তাদের চাকরি নিয়ে নেয়, এবং সেখানে তারা ডিসিশন নেয় যে বোম্বে থেকে তারা লেবার বা ওয়ার্কার কিন্তু নিয়ে এসে এই মিলে কাজ করাবে। তখন একজন সমাজকর্মী, অনুসুয়া সারাভাই নামে একজন সমাজকর্মী, তিনি এই ব্যাপারটা মধ্যে ইন্টারফেয়ার করেন। শ্রমিকদের আবেদনে তিনি এই ব্যাপারটার মধ্যে আসেন, এবং তিনি ছিলেন আম্বালাল সারাভাই, যিনি ওই মালিক কোম্পানির মধ্যেই একজন মালিক ছিলেন, ওই কটন মিলেরই একজন মালিক ছিলেন, এবং যিনি ওই মিলার ওনারদের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। তারই বোন অনুসুয়া সারাভাই কিন্তু এই আন্দোলনে নেতৃত্ব দিতে চান, এবং তিনি গান্ধীজিকে আমন্ত্রণ করেন, এবং গান্ধীজি তখন বহুল পরিচিত, এবং ওনারদের কাছেও এবং একইভাবে কর্মচারীগণের কাছেও তিনি বহুলভাবে সমাদৃত। গান্ধীজি আসেন এবং গান্ধীজি বলেন, গান্ধীজির সঙ্গে কিন্তু সেই আম্বালাল সারাভাই যার কথা বললাম, তিনি কিন্তু তার বন্ধুস্থানীয় ছিলেন। গান্ধীজি আসেন এবং গান্ধীজি শ্রমিকদের কিন্তু স্ট্রাইকে যেতে বলেন, এবং তিনি বলেন যে না, 50% না, তার পরিবর্তে তোমরা 35% স্যালারি হাইক বা স্যালারি বাড়ানোর দাবি রাখো। এবং সেই মতো কিন্তু কর্মচারীরা স্ট্রাইকে যায় এবং 35% স্যালারি হাইকের দাবি রাখে। কিন্তু অনেক দিন হয়ে গেলে যখন দেখা যায় যে ওনারা কোনো কনক্লিউশনই আসছে না এবং তাতে কোনো কর্ণপাতই করছে না, তখন বাধ্য হয়ে গান্ধীজি কিন্তু ফাস্ট আনটু ডেথ, ভুকা মানে আমৃত্যু অনশনের, এবং তাদের সাথে আমৃত্যু অনশনে বসেন ওনারদের দৃষ্টি আকর্ষণের জন্য। এবং অবশেষে ওনারা কিন্তু শ্রমিকদের সাথে একটি এগ্রিমেন্টে আসে। এগ্রিমেন্টে আসার আগে তারা সব পেপারস কিন্তু একটা ট্রাইব্যুনালে সাবমিট করে, এবং ট্রাইব্যুনাল বলে যে ঠিক আছে, শ্রমিকদের কিন্তু 35% স্যালারি হাইকি অ্যাওয়ার্ডেড হয়। এবং এইভাবে কিন্তু এই জিনিসটারও পরিসমাপ্তি ঘটে, এবং এখানেও কিন্তু গান্ধীজির এই যে ব্যাটেল, যেখানে তিনি প্রথম হাঙ্গার স্ট্রাইক করেছিলেন, কোশ্চেন এভাবেই আছে তিনি প্রথম হাঙ্গার স্ট্রাইক ভারতবর্ষে কোথায় করেছিলেন, সেটি কিন্তু এই আহমেদাবাদ মিল স্ট্রাইকে, এবং সেটিও কিন্তু খুব সফলভাবে তিনি এই যুদ্ধেও বা এই আন্দোলনেও উত্তীর্ণ হন। তারপরে আরেকটু কথা বলার, এই যে অনুসুয়া সারাভাই ছিলেন, ইনিই কিন্তু পরে 1920 সালে আহমেদাবাদ টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশন তিনি কিন্তু গঠন করেন বা ফর্ম করেন। এবার 3 নম্বরে ছিল গান্ধীজির খেদা সত্যাগ্রহ। এটিও 1918 সালেই হয়েছিল। মার্চ 1918 সালে আহমেদাবাদ মিল স্ট্রাইক হয়েছিল, আর তারপরে 1918 সালে প্রচণ্ড পরিমাণে কয়েক বছর যাবৎ খরা দেখা দিতে থাকে গুজরাটের খেদা ডিস্ট্রিক্টে, এবং খরা দেখা দেওয়ার ফলে সেখানে ফসল উৎপাদন কিন্তু একেবারেই কমে যায়। এবং সেখানে যে গুজরাট সভা ছিল, যেটি ওই গুজরাটের খেদা সম্প্রদায়ের কৃষকদের নিয়ে প্রস্তুত ছিল, সেই সভাটা তারা ডিসিশন নেয় তখনকার দিনে রাজস্ব বিধি, যেটি ব্রিটেন দ্বারা আরোপিত ছিল ব্রিটিশদের দ্বারা, সেই রাজস্ব বিধি বা রেভিনিউ কোডে লেখা ছিল যে কোনো বছর যদি যা নর্মাল প্রোডাকশান তার থেকে যদি 1/4 নিচে প্রোডাকশান হয়, তাহলে সেই বছরের জন্য কিন্তু চাষিদের রাজস্ব বা খাজনা বা ট্যাক্স কিন্তু মাফ করা হবে, তাদের কোনো ট্যাক্স নেওয়া হবে না। এবং সেই মতো কিন্তু গুজরাট সভা কিন্তু হায়ার অথরিটিস কাছে, মানে উচ্চ কর্তৃপক্ষের কাছে পিটিশন জানায় যে এই বছর আমাদের ফসল উৎপাদন 1/4%-এরও নিচে নর্মাল প্রোডাকশনের, এবং চাষিদের রাজস্ব কিন্তু মাফ করা হোক। কিন্তু এটি উল্টো পরিস্থিতির কাজ করে। এই পিটিশন পেয়ে কিন্তু কর্তৃপক্ষ বা সরকার আরও ক্ষেপে যায়, এবং তারা আরও অ্যাডামেন্ট হয়ে যায়। ঔদ্ধত্যের সাথে তারা বলে যে যদি যেসব চাষিরা খাজনা বা ট্যাক্স দেবে না,
তাদের কিন্তু জমি বাড়ি এবং প্রফেশন সব কিছু কিন্তু তাদের প্রপার্টি সব কিছু কনফিসকেট মানে পুরোপুরি বাজেয়াপ্ত করা হবে, কনফিসকেট করা হবে। এবং তখন কিন্তু আবার তখন সেই অনুযায়ী কিন্তু সেখানে কিন্তু নেতৃত্ব দিচ্ছিলেন তখন সর্দার বল্লভভাই প্যাটেল। এবং গান্ধীজি কিন্তু এই জিনিসটা শুনতে পান এবং শুনে গান্ধীজি সেই জায়গাটায় যান, নিজে পরিদর্শন করেন এবং গান্ধীজি সেখানেও কিন্তু তার প্যাসিভ রেজিস্ট্যান্স তিনি আরোপ করেন। এবং সেখানে দেখা যায় যে গান্ধীজি কৃষকদের বলেন যে তোমরা কোনো ট্যাক্স কিন্তু পেমেন্ট করবে না। এবং এই সময়ে কিন্তু বল্লভভাই প্যাটেল, যিনি আন্দোলনের সাথে আগে থেকে যুক্ত ছিলেন, তিনি একটি নন ট্যাক্স রেভল্ট চালাতে থাকেন। এবং সেখানে তিনি গুজরাটের খেদা ডিস্ট্রিক্টের ডিফারেন্ট সেকশন আর কমিউনিটিসের লোকদের কিন্তু একত্রিত করতে সমর্থ হন। এবং গান্ধীজির অন্যান্য সহযোগীরাও কিন্তু এই আন্দোলনে জড়িয়ে পড়েন। এবং লাস্টে দেখা যায় সেই যে আন্দোলন হয়েছিল যে তারা কোনো ট্যাক্স পেমেন্ট করবে না, সেটা মানে আলটিমেট ইউনিটি এবং ডিসিপ্লিনের সাথে হয়েছিল। এবং অবশেষে যখন সরকার ফার্মারদের প্রপার্টি, ল্যান্ড, লাইভলিহুড এগুলো ক্যাপচার করতে আরম্ভ করে, তখনও কিন্তু তারা সর্দার বল্লভভাই প্যাটেলকে ছেড়ে যান না। তারা একরোখা হয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের সাথেই থাকেন। এবং তখন যেসব স্থানীয়রা সেই সব বাজেয়াপ্ত করা সম্পত্তি ক্রয় করতে থাকে তাদেরকেও কিন্তু তারা একঘরে করে দেন। এবং দেখা যায় আলটিমেটলি কিন্তু সরকার কৃষকদের সাথে এগ্রিমেন্টে আসে এবং তারা সেই বছর এবং তার পরের বছরের জন্য সমস্ত খাজনা কিন্তু মাফ করে দেয়। এবং তাদের যে রেট অফ ট্যাক্স সেটিকেও কমিয়ে দেয় এবং তাদের প্রপার্টি যা যা বাজেয়াপ্ত হয়েছিল সেগুলোকেও তাদের ফিরিয়ে দেওয়া হয়। এবং এইভাবে দেখা যায় খেদা সত্যাগ্রহ, এতেও কিন্তু গান্ধীজির আলটিমেট কিন্তু জয়লাভই ঘটে। এটি ছিল লাস্ট সত্যাগ্রহ তিনি যে আরোপ করেছিলেন ছোট স্কেল বেসিসে 1918 সালে গুজরাটের খেদা ডিস্ট্রিক্টে। এবং এই তিনটে আন্দোলন, এই বিশেষ তিনটে আন্দোলন যেগুলো খুব স্থানীয় আন্দোলন ছিল, লোকাল মুভমেন্ট ছিল, মেনলি চম্পারণ, আহমেদাবাদ আর খেদা, এই তিনটি আন্দোলন থেকে গান্ধীজি কী অভিজ্ঞতা লাভ করেছিলেন বা গান্ধীজি কী দেখিয়েছিলেন ভারতকে। গান্ধীজি ভারতকে এটিই দেখিয়েছিলেন যে তার ইভলভ করা সত্যাগ্রহ ভারতের পলিটিক্সের জন্য, ভারতের রাজনীতির জন্য কতটা যথার্থ। এবং গান্ধীজি নিজেকে কিন্তু জনগণের মধ্যেই একজন হিসাবে পেয়েছিলেন এবং ভারতীয় জনগণের শক্তি এবং তার দুর্বলতা সম্বন্ধে কিন্তু গান্ধীজি পুরোপুরি ওয়াকিবহাল হয়ে গেছিলেন, যেটি তিনি পরবর্তী তার মুভমেন্টে কাজে লাগাবেন। এবং গান্ধীজি বিশেষ করে যুব সমাজের যারা নানান রকম হোম রুল আন্দোলন বলি বা রেভলিউশনারি অ্যাক্টিভিটিস, তার আগে স্বদেশী বয়কট, তার আগে যে এক্সট্রিমিজম, এগুলো নানান রকম জিনিস নিয়ে তারা যখন কনফিউজ, ডিসরাপ্টেড ছিল, ডিসঅর্গানাইজড ছিল, তারা কোনো সঠিক কোনো নীতি নির্ধারণ খুঁজে পাচ্ছিল না যে পথ তারা অবলম্বন করবে, সেই সময় কিন্তু গান্ধীজি যুব সমাজের আস্থা এবং বিশ্বাস ভীষণভাবে অর্জন করতে সমর্থ হয়েছিলেন। এটি ছিল পার্ট 2। এরপরে আমি পার্ট 3, এটি ছিল পার্ট 3 চ্যাপ্টার 15-এর। এই চ্যাপ্টারটা বড় এবং আরেকটি পার্ট নিয়ে আমাকে আসতে হবে পার্ট 4, যেখানে আমি রাওলাট সত্যাগ্রহ, রাওলাট অ্যাক্ট এবং অন্যান্য রাওলাট ওই সময় যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল সেগুলো নিয়ে বিশদে আলোচনা করব। তাহলে আজকের এই ভিডিওর জন্য এটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।